সংস্কার নিয়ে ঐকমত্য পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11টায় এই বৈঠক শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠকে 30টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা হলেও সাংবিধানিক কিছু মৌলিক বিষয়ে তারা সিদ্ধান্তে আসতে পারছেন না। বৈঠকের শুরুতেই রাখা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ রাষ্ট্রের স্বার্থে সকলকে কিছুটা ছাড় দিয়ে জাতীয় সনদের জায়গায় পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। সুশাসন প্রতিষ্ঠায় অতীতে পুলিশকে যেভাবে ডিমোরালাইজড করা হয়েছিল, পুলিশ পুনর্গঠনের পর আগামীতে তা হবে না বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। রাজধানীর বনানীতে একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম আয়োজিত পুলিশের আধুনিকীকরণ বিষয়ক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, পুলিশ ক্ষমতার কেন্দ্র হতে চায় না, সহযোগিতামূলক ভূমিকা রাখতে চায়, আগামীতে ইতিবাচক থাকতে চায়। তিনি আরও বলেন, পুলিশ পুনর্গঠনের পর আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে পুলিশ সহযোগিতা করতে চায়। গণমানুষের সাথে যোগাযোগ ও ব্যবহারের দিক থেকেও পরিবর্তিত হতে চায় পুলিশ। Maintaining law and order. It is about upholding justice, human rights and dignity. This is an unfortunate reflection of how governance is undermined at the core. Due to requests, interference, etc., justice in personal administration is often compromised, leaving the remaining personnel feeling aggrieved and demoralized. It erodes the administrative ethos. Ladies and gentlemen, we will work together. বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক নেতাদের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। আজ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুইজন পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানু, এই দুজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। আমরা সব কিছুই তদন্ত করছি, এটা ফাইনাল রিপোর্টে আপনারা সবই দেখতে পাবেন। এটা যেহেতু চূড়ান্ত একটা জাতীয় তদন্ত কমিশন, এরপরে কোনো কমিশন হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। কাজেই আমরা ফাইনাল উত্তর দিয়ে যাব আপনাদেরকে যে কি ঘটেছিল তখন। 21 দফা দাবিতে রংপুর কারমাইকেল কলেজের চতুর্থ দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে। একই সাথে প্রশাসন বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কলেজের মেন গেটে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা জানান, যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কারমাইকেল কলেজে আসবেন না কিংবা দাবি মেনে নেবেন না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে কলেজের বাইরে লালবাগ এলাকায় সেনা সদস্য ও পুলিশ অবস্থান নিয়েছে। শাটডাউন কর্মসূচির কারণে কাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা কেন্দ্র নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার থেকে ধামরাইতে শুরু হচ্ছে শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব। বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ এই রথযাত্রায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। 400 বছরের ঐতিহ্য হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় এই উৎসব ঘিরে এলাকা জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় এই রথযাত্রা। উৎসব ঘিরে শ্রী শ্রী যশোমাধবের রথটিকে সাজানো হয়েছে নতুন করে। রথের গায়ে পড়েছে রংতুলির আঁচড়। প্রায় 40 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া কাঠের তৈরি এই রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি। রথের কাজ করি বছর একবার, খুব ভালো লাগে। শেষ মুহূর্তে যে কিছু লক্ষ্মীর কাজ আছে বা লতা পাতা এগুলো আছে, গোলাপ
ফুল আছে, এগুলো আমরা ডিজাইন করে থাকি। হিন্দু ধর্মমতে অবতার জগন্নাথ, জ্যেষ্ঠ ভাই বলরাম এবং বোন সুভদ্রা রথে চড়ে যাবেন মাসির বাড়ি। এই ত্রিমূর্তিধারী রথ টেনে পুণ্যলাভের আশায় শোভাযাত্রায় অংশ নেবেন সনাতন ধর্মের অনুসারীরা। রথযাত্রা ঘিরে আয়োজন করা হয়েছে মাসব্যাপী মেলার। রথযাত্রার যে কাশি বলে আমরা যেটাকে রশি, সেটাও আমাদের স্থানীয় মাঝি সম্প্রদায়ের লোকজন এটা তৈরি করে দিয়ে গেল। আমরা আশা করি অন্যান্য বারের মতোই এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা আমাদের এই উৎসব পালন করতে পারব। রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব বা এই রথযাত্রাকে কেন্দ্র করে আমরা অনেকগুলো প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের মন্দির কর্তৃপক্ষ এটি নিয়ে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। 8 দিন মাসির বাড়ি অবস্থান শেষে 9 দিনের মাথায় দশমীর তিথিতে উল্টো রথযাত্রায় প্রত্যাবর্তনের মাধ্যমেই পরিসমাপ্তি হবে ধর্মীয় এই আনুষ্ঠানিকতার। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। দেশের সকল নাগরিককে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার না করার অনুরোধ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সকল সরকারি দফতরে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে এ ধরনের পণ্য ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025-এর উদ্বোধনকালে তিনি এই নির্দেশনা দেন। সাময়িক অর্থনৈতিক লাভের আশায় পরিবেশের ক্ষতি সাধন থেকে সরে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। ফ্রি প্লাস্টিক পলিউশন, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস 2025। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ উপলক্ষে মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করে। বুধবার রাজধানীর চিন্মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মাধ্যমে প্রকৃতি তার বিধ্বংসী রূপ দেখানো শুরু করেছে, যার দায় সম্পূর্ণ মানুষের বলেও উল্লেখ করেন তিনি। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুমকার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে, দুজন একসঙ্গে থাকতে পারবে না। এর জায়গায় আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নেই। কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নেই। ব্যাপক শিল্পায়ন ও আধুনিক জীবন ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে মানুষ ক্রমাগত পরিবেশের ক্ষতি করছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তাই প্রচলিত উন্নয়নের ধারণা পরিবর্তন করে পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের অবশ্যই আত্মবিধ্বংসী চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে হবে। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করে যাব, এটা আমি কিছুতেই নিজেকে মানতে দেব না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটা সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। পরে প্রধান উপদেষ্টা বৃক্ষমেলা ঘুরে দেখেন এবং একটি সোনালু গাছের চারা রোপণ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানী মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম। কিছুদিন আগে তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। মামলায় তার বিরুদ্ধে জাতীয় নির্বাচনের কারচুপির অভিযোগ আনা হয়। মামলার পরই তিনি গ্রেফতার এড়াতে গা ঢাকা দেন। এর আগে আরেক সাবেক সিইসি নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।
নগর ভবনে হামলার ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার সহযোগীরা জড়িত অভিযোগ করে বিএনপি নেতা ইশরাক হোসেন দাবি করেন মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক। আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা করছি এবং কোনো ক্রমে কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ববাজারে তেলের সঙ্গে সোনার দামও কমে গেছে। গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে স্পট সোনার দাম 1.4% কমে দাঁড়ায় আউন্স প্রতি $3,319। গতকাল রূপার দামও কমেছে। স্পট মার্কেটে রূপার দাম 0.8% কমে দাঁড়িয়েছে আউন্স প্রতি $35.83। 5 জুনের পর যা সবচেয়ে কম। বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় গতকাল দাম কমানোর ঘোষণা দিয়েছেন দেশের স্বর্ণ ব্যবসায়ীরা। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম কমেছে 1,668 টাকা। তাতে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়াবে 1,72,860 টাকা। নতুন এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে। ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে আরও জানতে আমরা সরাসরি যাচ্ছি ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, বৈঠক কি এখনো চলছে? আজকে কি কি বিষয়ে আলোচনা হলো এবং ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে অগ্রগতি কতদূর? মুশফিক, ঐকমত্য বলতে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যায়। কিছুক্ষণ আগেই বক্তব্য রাখছিলেন, ঐকমত্য কমিশন মিটিংটি এখনো চলছে। সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত বৈঠকে উনি আসলে এই প্রস্তাবনা দিয়েছিলেন যে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর কত বছর সর্বোচ্চ ক্ষমতায় থাকতে পারবেন সেই বিষয়টি নিয়ে বিএনপি 10 বছরে ঐক্যমত্যে পৌঁছেছে। অন্যান্য দল গত রোববারের বৈঠকে একমত হয়েছিল। বিএনপি আজকে তাদের অবস্থান জানিয়েছে যে 10 বছরে তারাও একমত, তবে শর্ত সাপেক্ষে তারা এটি রাজি হয়েছে। বলা হয়েছে তাদের পক্ষ থেকে যে সেক্ষেত্রে যে এনসিসির নাম পরিবর্তন করে কমিশন, সেক্ষেত্রে তারা যুক্তি দিয়েছেন যে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয়। সেই যুক্তিতে তারা যে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয়, সেই যুক্তিতে তারা এটার বিরোধিতা করেছেন। এই কমিটি না রাখলে বিএনপি একজন ব্যক্তির সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন। এই শর্ত সাপেক্ষে বিএনপি রাজি হয়েছে। এখনও বৈঠকটি চলছে, হয়তো আরও আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো চলবে। সকালে সেশন আলোচনা হয়েছে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে, সেটির নাম পরিবর্তন হয়েছে যেটি আমি উল্লেখ করলাম। তো এই মুহূর্তে বৈঠক চলছে। আরও একটি এজেন্ডা রয়েছে জাতীয় সংবিধানের মূলনীতি বিষয়ে। সেই বিষয়টিতে আসলে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। সেই বিষয়টিতে দলগুলো খুব কাছাকাছি আসতে পারছে এরকমটি আমরা এখনো লক্ষ্য করছি না। মুশফিক, জুলাই আন্দোলনের পর শ্রমিকদের টাকা মেরে তৈরি পোশাক মালিকদের অনেকেই বিদেশে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজে আয়োজিত সামরিক বাহিনীর এক সেমিনারে তিনি কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, জালিয়াতি করে ঋণ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক পুনরায় অর্থায়ন না করায় কিছু কারখানা এমনিতেই বন্ধ হয়ে গেছে। সেমিনারে স্বাগতিক দেশসহ 24টি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। আবাসন সংকট দূর করা সহ 5 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা জানায়, কলেজে আবাসন সংকট, সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও শিক্ষক সংকট দূরীকরণ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করেন তারা। এ সময় যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। কলেজের সামনের সড়কে বিক্ষোভ করায় নথুল্লাবাদ থেকে নতুন বাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ প্রশাসনের আশ্বাসে 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে হাসপাতালে এই অভিযান চালানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নিতে এবং অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২১ দালালকে আটক করেছে র্যাব। দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে ২১ জন দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দ্বারা গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা হয়রানির শিকার এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হার্ট পয়েন্ট এলাকায় ২০ সেন্টিমিটার ও কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে ২১ সেন্টিমিটার বেড়েছে। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ভাটপিয়ারি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করেছে আকিজ টেক্সটাইলস মিলস লিমিটেড। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে আকিজ টেক্সটাইলসের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে কাদায় পরিণত হয় ক্যাম্পাসে সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র বলে পরিচিত সেলিম আল দিন মুক্ত মঞ্চ। জমে থাকা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় স্থানটি দীর্ঘদিন ধরে কর্দমাক্ত থাকায় সেখানে ধানের চারা রোপণের মাধ্যমে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিষয়টিতে দৃষ্টিগোচর করতেই এমন কর্মসূচি বলে জানিয়েছেন তারা। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখন সময়, এই স্লোগানে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে মংলায়। খাগড়াছড়িতে শোভাযাত্রা ছাড়াও আলোচনা সভায় পরিবেশ রক্ষায় ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও পলিথিনের উৎসমুখ কারখানা বন্ধের দাবি জানান বক্তারা। এছাড়া বিশ্ব পরিবেশ দিবসে জয়পুরহাট, শেরপুর, নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। খুলনা জেলায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জেলা পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক গঠনের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আভা সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল। সভায় খুলনা জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে প্রতিটি সংগঠন যার যার জায়গা থেকে মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার উপর জোর দেন বক্তারা। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ফিল্ড পর্যায়ে কাজ করছে উন্নয়ন সংস্থা রূপান্তর ও কারিতাস। অযোগ্যদের দিয়ে ক্রীড়া নয় স্লোগানে রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নেয় রাঙামাটি ক্লাব অ্যাসোসিয়েশন ও খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক সহ অন্যরা। এ সময় বক্তারা অভিযোগ করেন অ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক হলেও কমিটির ব্যাপারে অবগত নন তিনি। এছাড়া বক্তারা বলেন জেলা ক্রীড়া সংস্থা দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মামলা করে বন্ধ রেখেছে সংস্থার কার্যক্রম। এক সপ্তাহের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে অন্যান্য দলের সাথে একমত হয়েছে বিএনপি। তবে দলটির শর্ত, সাংবিধানিক কোনো নিয়োগ কমিটি রাখা যাবে না। বুধবারের বৈঠকে এনসিসির বদলে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আর রাষ্ট্রের মূলনীতির বিষয়ে আগামী সপ্তাহে নতুন প্রস্তাবনা উপস্থাপন করবে কমিশন। হাসান মাহমুদের রিপোর্ট।
দুদিনের বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফের রাজনৈতিক দলগুলোর সাথে দিনভর আলোচনা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। এদিনের আলোচনায় ঐকমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কমিশন এনসিসি থেকে সরে এসে 7 সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির নতুন কাঠামো প্রস্তাব করে, যাতে অন্য দলগুলো একমত প্রকাশ করলেও একমত নয় বিএনপি। তবে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, এতে একমত সব দল। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকে দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই বিষয়ের সাথে একমত হতে পারিনি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। কমিটির প্রস্তাবনা যেটা এসেছে, যাতে করে রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ জাতি রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। বিএনপি বলছে যে আমরা 10 বছর সর্বোচ্চ, এই পয়েন্টে একমত। তবে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, এই টাইপের কমিটি কিছু থাকতে পারবে না। দিনের আলোচ্য সূচিতে থাকা রাষ্ট্রের মূলনীতি ইস্যুতে সংবিধানের 5টি নতুন মূলনীতি নিয়ে অধিকাংশ দল একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে পরের বৈঠকে এই ইস্যুতে নতুন প্রস্তাব আনার ইঙ্গিত দিয়েছে কমিশন। 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে, তবে ঐকমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে। আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। জাতীয় সাংবিধানিক কমিশন এনসিসি থেকে সরে এসে যে প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন, তা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো রয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। বাংলাদেশের মানুষেরা যে প্রেক্ষাপটে তারা জীবন দেওয়ার জন্য এসেছিলেন, সেই সংস্কারকে যদি বাস্তবায়ন করা সম্ভবপর না হয়, নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। বাংলাদেশের যে অভিজ্ঞতা, তাতে আমরা যে নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন কিংবা অডিটর জেনারেলের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইগুলো যখন দলীয়ভাবে নিয়োগ হয়, তার ফলে এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে না। 3 দিনের বিরতি দিয়ে আগামী রোববার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে গঠিত কমিশনের সংবাদ সম্মেলন বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। বিকেলে রাজধানীর শাহবাগে এক কর্মসূচিতে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা জানান, আন্দোলনের পর হাইকোর্ট তদন্ত কমিশন করলেও তা এখনও পরাধীন রয়েছে। বিডিআর আইনের 2(উ) ধারার মিথ্যা অভিযোগের মাধ্যমে চাকরিচ্যুতির বিষয়টি এখনও বহাল রয়েছে। অবিলম্বে এই ধারা বাতিল করে বিচার কাজ করতে হবে। পুনঃতদন্তের মাধ্যমে নিরপরাধীদের মুক্তি দেয় এবং বিডিআর সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রদানকারীদের আইনের আওতায় আনা সহ সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এ সময় সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন সংগঠনটির সদস্যরা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ডিবি। দুপুরে মগবাজারের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডিবির এই কর্মকর্তা। এর আগে শেখ হাসিনা সহ সাবেক 3 নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। আবির আহমেদের রিপোর্ট। 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আওয়াল।
এই নির্বাচনে একদলীয় ভোটের দিকে যায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মোড়কে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের প্রার্থীরাই। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থেকে যেতে স্বৈরাচার শেখ হাসিনাকে সহায়তা করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পর কমিশন থেকে পদত্যাগ করে অনেকটা লোকচক্ষুর অন্তরালে চলে যান হাবিবুল আউয়াল। গত রোববার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ৩ নির্বাচন কমিশনার সহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলায় সেদিন গ্রেফতার করা হয় সাবেক সিএসি KM নুরুল হুদাকে। এর দুদিন পর বুধবার দুপুরে গ্রেফতার করা হলো কাজী হাবিবুল আউয়ালকে। বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে বেগ পেতে হচ্ছিল বলে জানায় ডিবি। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে ২০২৪ সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা। তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার এজাহারে কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে নির্বাচনের ফলাফল পরিবর্তনে প্রশাসনকে একটি নির্দিষ্ট দিকে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে জুতা পেটা করার ঘটনায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হানিফ সহ ৩ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এদিন মামলার প্রধান আসামি মোজামেল হক ঢালি এবং আরেক আসামি উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এর আগে গতকাল হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। ২২ জুন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক সাবেক সিসি নুরুল হুদাকে বের করে আনেন। এরপর গলায় জুতার মালা পরিয়ে তাকে পুলিশের সোপর্দ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ এবং সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া শুরু হয়নি। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য গড়ে তোলার উপরও জোর দেন তিনি। প্রতি বছর ২৬শে জুন নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস পালিত হয়। প্রতীক ও নিবন্ধন ফিরে পেয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর এদিন সীমানা পুনর্নির্ধারণে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সঙ্গে তার কক্ষে বৈঠক করেন। সেখানে আনুপাতিক হারে জাতীয় নির্বাচনে আসন বণ্টন, স্থানীয় সরকার নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে করার অনুরোধ করেন। জামায়াতের দাবি, এতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে। এরপরই কুমিল্লা, চাঁদপুর, দোহার এবং মুন্সিগঞ্জের বিএনপি প্রতিনিধিরা সিসির সঙ্গে দেখা করে ১৯৮৬ এবং ২০০১ সাল অনুসারে নির্বাচনের সীমানা নির্ধারণের আহ্বান জানান। এদিকে সকাল থেকে কুমিল্লার তিতাস ও মেঘনার বিএনপি নেতাকর্মীরা বর্তমান সীমানা ঠিক রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে নির্বাচন কমিশনের সামনে। সবার আগে বিএনপি জাতীয় নির্বাচন চায়, আর এটাই বিএনপির স্পষ্ট বক্তব্য বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্দেশ পেয়েও যে পুলিশ সদস্যরা গুম খুনে অংশ নেয়নি তাদের পুরস্কৃত করার আহ্বান জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শেখ হাসিনাকে মবের রানী আখ্যা দিয়ে তিনি বলেন, কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে মব সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ।
নগর ভবনের শ্রমিক ইউনিয়নের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টাকে দায় দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় ইশরাক আরও অভিযোগ করেন, উচ্চ আদালতের রায় অবমাননা করে স্থানীয় সরকার উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন। এসব ঘটনায় আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান ইশরাক। নাজিবুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অভিযোগ করেন, গণমাধ্যমে আইনের ভুল ব্যাখ্যা দেয়া সহ স্থানীয় সরকার উপদেষ্টা তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। ইশরাককে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না। সংবাদ সম্মেলনে উঠে আসে মঙ্গলবারে নগর ভবনে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয়টিও। এ ঘটনায় দায়ী আসিফ মাহমুদ ও তার সহযোগীরা জানিয়ে ইশরাক বলেন, অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপনের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। গতকাল নগর ভবনে একটি ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এর সপক্ষে প্রমাণাদি জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয়, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গণমাধ্যম এখনও ফ্যাসিবাদী শক্তির নিয়ন্ত্রণে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। আন্দোলনে যুক্ত হওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আবারও রাজপথের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার ফাঁসি চেয়ে গত বছরের 5 আগস্ট ফেসবুকে পোস্ট দেয় নৈতিকতার প্রশ্নে তার পক্ষে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটোকে সরিয়ে আমির হোসেনকে নতুন করে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আজ শুনানির দিন ধার্য ছিল। এই মামলায় ট্রাইব্যুনাল অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানের বক্তব্য শুনতে চেয়েছিলেন, কিন্তু তার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তার বক্তব্য শোনার জন্য আগামী 2 জুলাই দিন ধার্য করেন। এ সময় আদালতে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল থেকে গত 19 জুন নিয়োগ পাওয়া রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটো শুনানি করতে চাইলে আদালত তাকে বিরত রাখেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে HSC ও সমমানের পরীক্ষা। এবারে 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এবারে মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে কমেছে প্রায় 81,000। 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এছাড়া 2 বছর আগে SSC এবং সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও 4.25 লাখেরও বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। এবার সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা জানার পর সবার মাঝে স্থিতিশীলতা এসেছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে IMF এর উদ্বেগ সঠিক নয়। আর NBR এর স্বচ্ছতার অভাব আছে, অধ্যাদেশ বাস্তবায়ন হলে কর্মকর্তাদের অসুবিধা হবে না বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন রকুনউদ্দিন। যৌক্তিক সংস্কারের দাবিতে 22 জুন থেকে আবারও আন্দোলন শুরু করেছে NBR সংস্কার ঐক্য পরিষদ। টানা তৃতীয় দিনের মতো বুধবারও NBR সহ সারা দেশে শুল্ক কর কার্যালয়ে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবারের মধ্যে দাবি মানা না হলে শনিবার থেকে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত রাজস্ব ও কর কর্মকর্তারা। বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। জানান, বৃহস্পতিবারের বৈঠকে সমাধান মিলতে পারে। NBR তো আমরা রিফর্ম করছি কেন? NBR ভেতরে আপনার অনেক রকম ইস্যু আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি নাই, তাই না? অতএব এইখানে বেশিরভাগ
আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট হতো, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হতো এটা। আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওদের ক্যারিয়ার নিয়ে এত চটে গেল। আমরা দেখছি, আমি একটু ধৈর্য ধরছি। এদিকে রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে বাংলাদেশের অর্থনীতি এখনো খারাপ অবস্থায় আছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক, IMF সহ উন্নয়ন সহযোগী সবাই সন্তুষ্ট। অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে। রাজনীতি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তবে আমাদের এমন কিছু ঘটে জানে যে এখনো হচ্ছে না, কারণ এখন মোটামুটি তো একটা অ্যাগ্রিড একটা সময় আসছে, ইলেকশনটা কবে আসে, তো সবাই মোটামুটি সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট আর কি। তো এখন সেটা রাজনৈতিক অনিশ্চয়তা। তবে ওরা চিন্তা করছে যে বাইরে থেকে ওরা ভাবে যে ফেব্রুয়ারি হবে কি না হবে, তো আমরা তো বলছি হবে। বিদেশি বিনিয়োগ এখন কিছুটা কম, কিন্তু পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ও সহায়ক পরিবেশ বজায় রাখতে পারলে তা বাড়বে বলেও আশা অর্থ উপদেষ্টার। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করে দাবি আদায় 28 জুন লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়। এ সময় জানানো হয়, গত 20 মে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার অভিজ্ঞতা সুখকর ছিল না। অন্যদিকে উপদেষ্টা আগামীকালের আলোচনার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের আহ্বান না করায় ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করবে না।